প্রিয় রাগিনী। লেখনীতে লামি ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা ২৬। রাত প্রায় ২টো বাজে। ইসলাম বাড়ির অতি ভদ্র সন্তানরা বাড়িতে এসে পৌঁছেছে। তবে ৫০,০০০ টাকা আদায় করেই ছেড়েছে আবির আর সাফওয়ানের কাছ থেকে। বেচারারা সাফওয়ান আর আবির আজ রাতে বাথরুমে বসে কাটিয়ে দিবে তা নিশ্চিত। তাদের আর বাসর করা হবে না আজ। কত শত প্ল্যান করে রেখেছিল তারা আজ এই রাতের জন্য। তা সব ভেস্তে দিয়েছে এই ইসলাম বাড়ির অতি ভদ্র সন্তানগুলো। বাড়িতে এসে যে যার রুমে চলে গেছে। লামিয়া ক্লান্ত পায়ে রুমের দিকে হাঁটতে পা থেমে গেল। হামিদা লামা রুম পেরিয়ে তার রুমে যেতে হয়। লামিয়া হামিদা আর লাহমার রুমের মাঝে দাঁড়িয়ে গেল। চোখ ঘুরিয়ে একবার হাতের বাম পাশের রুম একবার ডান পাশের রুমে তাকাতে দেখলো দুটো রুম খাখা করছে। রুমের মালিকরা নেই আজ রুমে। বাড়িটা আজ কেমন খালি খালি লাগছে, কিছু নেই লাগছে ভেবে লামিয়া দীর্ঘ শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। সাফওয়ান, পাগল হয়ে গিয়েছিস তুই? বলে দৌড়াতে লাগলো আবির। হ্যাঁ হয়েছি, তোর জন্যই, শুধুমাত্র তোর জন্যই। আমি কালকে বাথরুমে রাত কাটিয়েছি। চিকনো শুকিয়ে গেছি, একদম বাঁশকাঠির মতো লাগছে। চিকন শুকনো একটা বাঁশ হাতে নিয়ে আবির কে মারার জন্য দৌড়াচ্ছে সাফওয়ান। আজকে আবিরকে ধরতে পারলে সে এই বাঁশ দিয়ে পিটিয়ে তার পিঠে ছাল তুলে ফেলবে। সাফওয়ান এত ভুল নেই। ওর ভুলের জন্যই কালকে সে বাসর ঘরে বউ রেখে বাথরুমে বসেছিল সারা রাত। ভাই, আমি জানতাম না যে ওই প্রাণের শালাশালীরা এমন বাস দিবে আমাদের, বিশ্বাস কর। আমি সত্যি জানতাম না। যদি জানতাম আমি ভুলে ওদের সাথে পাঙ্গা নিতাম না। তোকে আমি বারবার নিষেধ করেছিলাম যে ওদের সাথে লাগিস না, ওদের সুবিধার লাগে না। শুনেছিলি আমার কথা? না, আমার একটা কথা শুনিসনি। ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দে ভাই। আর কোনোদিনও হবে না। রাগ তোর কোনোদিনও হবে না। আমার জীবনে কি আর ওই রাত ফিরে আসবে? কোনোদিনও আসবে না। শুধু তোর জন্য আমার প্রথম রাতের প্ল্যান সব মাটি হয়ে গিয়েছে। ভাই ভাই, ছেড়ে দে, আর হবে না। বলেই দৌড়াতে দৌড়াতে বাগানে এসে পড়ল আবির। তার পেছন পেছন সাফওয়ান, আর সাফওয়ানের পেছনে খানবাড়ির ছেলেমেয়েরা। সবাই বেশ মজা পাচ্ছে তাদের দেখে। কি ব্যাপার সাফওয়ান ভাই, আবির ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো? বলে দাঁত কেলিয়ে উঠল আরিফ। পাশে আয়না আরিফের হাতে চিমটি কাটলো। সাফওয়ান আর আবির দৌড় থামাতেই সোজা ইসলামবাড়ির ২য় তলায় দাঁড়ানো আরিফের দিকে তাকালো। আরিফকে দাঁত কেলাতে দেখে সাফওয়ান আরো তেলে বাগুনে জ্বলে উঠল। আরিফের দিক থেকে চোখ সরাতেই আবিরের দিকে তেড়ে আসে সাফওয়ানকে দেখে আবির আবারও দৌড় লাগালো। আরিফ বেশ মজা নিয়ে দুই ভাইয়ের দৌড়াদৌড়ি দেখছে। কালকে রাতে সবার আগে তার ভাই বোনেরা তার কাছে এসেছিল। বেশ শান্ত কণ্ঠে বলেছিল মাত্র ৩০,০০০ টাকা দিতে। আরিফ প্রথমেই টাকা দিতে রাজি না থাকলেও ৬ জনের শান্ত রূপ দেখে আরিফ ভয়ে তাদের ৩০,০০০ টাকা দিয়ে দিয়েছিল। তারা টাকা পেয়ে খুশি হয়েছিল দেখে আরিফ বেশ স্বস্তির শ্বাস ফেলে দুধের গ্লাসটা মুখে দিতে তাইবাতা কেড়ে নিয়ে বলেছিল, এটা খেও না, এটা খেলে আজ রাত বাথরুমে কাটিয়ে দিতে হবে। আরিফ তাইবার কথা শুনে কিছু বুঝতে না পারায় লামিয়া আরিফকে বলতে আরিফ মনে মনে আল্লাহকে কোটি কোটি শুক্রিয়া জানিয়েছে। ভাগ্যিস তাদের কথায় রাজি হয়ে গিয়েছিল, নয়তো তার অবস্থাও সাফওয়ান আর আবিরের মতোই হতো ভেবে আরিফ ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। সাফওয়ান আর আবির এর চিৎকার চেঁচামেচি শুনে লামিয়া, তায়েব, মাহির, ইভান, ইমন, আজমেরি বেগম বাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো বাগানে। সাফওয়ান বাসাতে নিয়ে আবিরকে দৌড়াচ্ছে দেখে লামিয়া, তায়েবা, মাহির, ইভান, ইমন, আজমেরি বেগম হিহি করে হেসে উঠল। তাদের দেখে সাফওয়ান আরও রেগে গিয়ে আবিরকে বকতে লাগলো, ভাই মাফ করে দে না, আর কোনোদিনও হবে না ভাই। আবির দৌড়াতে দৌড়াতে বলল। তায়েব হেসে সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, দাও ভাই দাও, বাস আবির ভাইয়ের পেছনে একদম ভৈরা দাও, জানি সারা জীবন মনে রাখে। তায়েবের কথা শুনে সবাই হেসে উঠল। সাফওয়ান দৌড়ে আবিরকে ধরতে ধামধাম করে বাস দিয়ে কয়টা বাড়ি বসিয়ে দিল পিঠে। মাহির পকেট থেকে একটা ফোন বের করে দ্রুত ভিডিও করে নিল। বাসের বাড়ি খেয়ে আবির মুখ ভোতা করে রাখলো। সাফওয়ান আবিরকে বাড়ি দিয়ে যেন শান্ত থাকতে পারছে না, ইচ্ছে করছে আবিরকে কাঁচা চিবিয়ে খেতে। আর একটা বাড়ি দিতে হামিদা সাফওয়ানকে আটকাতে দিল। সাফওয়ান হামিদার দিকে অসহায় চোখে তাকিয়ে হামিদা তার চোখের ভাষা বুঝতে পেরে মুচকে এসে সাফওয়ানের হাত ধরে চলে গেল। চলুন, অনেক হয়েছে বলে হাত ধরে বাড়িতে নিয়ে গেল। বাঁশবাগানের মাথার ওপর সূর্য উঠেছে ওই আবির ভাইয়ের টুট বাস, কিন্তু সূর্য গেল কই বলেই তাকাতে তায়েব বলল, এই কেমন হয়েছে আমার কবিতা? মিরাক্কেল দুলাভাই।
বলেই দাঁত কেলিয়ে হেসে উঠল আজমেরি বেগম। সামনের দাঁতটা পড়ার কারণে দেখতে বেশ হাস্যকর লাগছে তাকে। লামিয়া, তায়েব, তাইবা, মাহির, ইভান, ইমন হো হো করে হেসে উঠল আজমেরি বেগম তার দিকে তাকিয়ে। আবির রেগে মেগে চলে গেল বাড়িতে। সেখানে থাকলে ইজ্জতের মোয়া বানিয়ে দিবে এই বেয়াদবগুলো, তাই এখানে না থাকাটাই তার জন্য উত্তম। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে তাইবা। লামিয়া তাইবাকে ডাকতেই তাকে এমনভাবে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে বলল, তুই এভাবে শুয়ে আছিস কেন? তাইবা মাথা তুলে লামিয়ার দিকে তাকিয়ে বোঝালো, কোনো সমস্যা বের হবে হয়তো, তাই ডাকতে এসেছে তাকে। তাই বেশ শান্ত কণ্ঠে তাইবা বলে উঠল, কোথাও যাচ্ছিস? একটা বই কিনতে যাব, কিন্তু তুই এভাবে শুয়ে আছিস, জ্বর এসেছে নাকি? না, জ্বর আসেনি, পেট ব্যথা করছে ভীষণ। লামিয়া কিছুটা আন্দাজ করতে পেরে আর কিছু না বলে বেরিয়ে গেল। আশেপাশে আবির, তায়েব, ইভান, ইমন কেউ দেখা যাচ্ছে না দেখে লামিয়া বেশ বিরক্ত হয়ে বাড়ির বাইরে যেতেই জ্যাকি তার সামনে এসে দাঁড়ালো। লামিয়া হেসে তার মাথায় হাত বুলিয়ে গেটের বাইরে যেতেই জ্যাকি মুখ দিয়ে লামিয়ার ওড়না টেনে ধরলো। ওড়না টান লাগতে লামিয়া ভুরু কুঁচকে পিছনে ঘুরে তাকিয়ে দেখে জ্যাকি লেজ নাড়াচ্ছে। তা দেখে লামিয়া জ্যাকিকে বলল, কি হয়েছে? এভাবে ধরে রেখেছিস কেন? যাবি আমার সাথে? জ্যাকি লামিয়ার কথা বুঝতে পেরে খুশিতে যেন লাফিয়ে ঘিউ ঘিউ করতে লাগলো। লামিয়া বুঝছিল সে যেতে চায়, তাই লামিয়া হেসে বলল, ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি তোর গায়ের বেল্টটা নিয়ে আসি। বলেই গেল বেল্ট আনতে। জ্যাকি লামিয়ার কথা মেনে সেখানে দাঁড়িয়ে রইল। 1 মিনিট পর লামিয়া একটা চামড়ার বেল্ট, দুটো কালো চশমা নিয়ে এসে দাঁড়ালো। জ্যাকি বেল্ট গলায় পরিয়ে দিয়ে কালো চশমা পরালো। আরও একটা চশমা নিজের চোখে পরে সে নিয়ে বেল্ট হাতে নিয়ে গেটের বাইরে যে একটা রিক্সায় উঠে রওনা দিল তাদের গন্তব্যে। অবশেষে ফ্যালকন আর তার টিমে দেখা পেলাম। আমি আগেই সন্দেহ করেছিলাম খান আর ইসলামবাড়ির ছেলেদের, তবে সেদিন রাতে তাদের আসল চেহারা দেখে বেশ ভালো লেগেছে। সমাজের চোখে তারা বিজনেসম্যান, আর আড়ালে তারা অন্য কিছু। বাবা, চমৎকার, এত প্রতিভা তাদের, ওয়াও! বলে হাতে তালি দিতে দিতে হেসে সোফায় বসে পড়ল কাইসার। কে এই ফ্যালকন? তার আসল পরিচয় কি? মদের গ্লাস হাতে নিয়ে অন্ধকারে একটা চেয়ারে বসে কাইসার কে জিজ্ঞেস করলো মধ্যবয়স্ক একজন লোক। তার আসল নাম হচ্ছে শাহরিয়ার শুভ্র। বলে টেবিলে থেকে মদের গ্লাস হাতে নিয়ে চুমুক দিল কাইসার। কাইসারের মুখে নামটা শুনে খ্যাক খ্যাক করে কেসে উঠল মধ্যবয়স্ক লোকটি। তুমি ঠিক আছো ড্যাড? বেশ অস্থির কণ্ঠে বলে উঠল কাইসার। ইয়া, ঠিক আছি আমি, বেশ শান্ত কণ্ঠের মধ্যেই বয়স্ক লোকটি বলল। তারপর একটু থেমে মাথা ঘুরিয়ে কাইসারের দিকে তাকালো। বলল, তুমি যে মেয়েটিকে ভালোবাসো সে মেয়েটাকে তো এখনও দেখলাম না। কথাটা শুনে কাইসার চোখ মুখ শক্ত করে ফেললো। নিজের হাতে গ্লাসটারও শক্ত করে চেপে ধরলো। তারপর বেশ নরম গলায় বলল, দেখাবো ড্যাড, দেখাবো, তবে এখন নয়, সময় সুযোগ তারপর একবারে যখন আমার কাছে নিয়ে আসবো তখন দেখো। মধ্যবয়স্ক লোকটি কাইসারের কথায় কিছু না বলে অন্যদিকে চিন্তিত মুখ নিয়ে ঘুরে তাকালো। রিক্সা থেকে নেমে একটা লাইব্রেরিতে প্রবেশ করলো, চোখে কালো চশমা মাথায় উঠিয়ে। তারপর খুঁজতে লাগলো কিছু দরকারি বই। লামিয়া আজকে আবার হামিদাদের রিসিপশন, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। লামিয়া হাঁটতে হাঁটতে বই খুঁজতে লাগলো, তার পেছন পেছন জ্যাকি হাঁটছে। জ্যাকি চশমাটাও চোখ থেকে মাথায় তুলে দিয়েছে সে। বই খুঁজতে খুঁজতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। লামিয়া বেশ বিরক্ত হয়ে বলল, ওই মিয়া, চোখ কি পিছনে রেখে হাঁটে নাকি? মেয়ে দেখলে ধাক্কা খেতে মন চায়? বলেই চোখ তুলে উপরে তাকালো। তারপর শ্যাম বর্ণের এক যুবক, কপালের ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে তার দিকেই। গায়ে কালো শার্ট, ইন করা বাউন্ড রঙের প্যান্ট। ও হ্যালো, তেলাপোকার ঠ্যাং, রাস্তা থেকে সরে দাঁড়ান, নাকি জায়গার মতো একটা মেরে সরাবো? বেশ রেগে বলল লামিয়া। লামিয়ার কথা শুনে যুবকটি বেশ জ্বলে উঠল। তাকে তেলাপোকা বলা হচ্ছে, তাও আবার ঠ্যাং? এই 5 ফুট 4 ইঞ্চির মেয়ে বলেটা কি? এক্সকিউজ মি, আপনি কি বললেন? আমি তেলাপোকার ঠ্যাং? কানে শুনতে পান না আমার কথা? আর আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করা পছন্দ করি না। জি হ্যাঁ, শুনতে পেয়েছি। আপনার মতো 5 ফুট 4 ইঞ্চি মেয়ে আপনি আমাকে বলেন কি না তেলাপোকার ঠ্যাং? এই, আপনি জানেন আমি কে? কেন, আপনি কি দরবারের ল্যাংড়া ফকির যে আপনাকে চিনতেই হবে? কি? এই মেয়ে, আপনি জানেন আমি কে? আমি ইন্সপেক্টর অর্জুন সিং। চাইলে এখন আপনাকে থানায় নিয়ে আটকে রাখতে পারি। আপনার বাপের স্পর্ধা নেই আমাকে অকারণে থানায় নেওয়ার। এই মেয়ে, বাপ তুলে কথা বলছেন কেন? আর আপনাকে থানায় নিতে আমার বাপকে কেন স্পর্ধা থাকতে হবে? আমি একাই 100।
আপনার স্পর্ধা নানির কুকুরে চুট উট। লামিয়ার এমন কথা শুনে অর্জুন ভড়কে গেল। একটা মেয়ে পাই গালি দিল নাকি অন্য কিছু সে বুঝে উঠতে পারলো না। হঠাৎ জ্যাকির দিকে তাকাতে ভুরু কুচকে বলে ওঠে, চ্যাম্প। অতি চিরচেনা নাম শুনে জ্যাকি জিব্বা বের করে লেজ নাড়াতে লাগলো। লামিয়া কপালে সামান্য ভাঁজ ফেলে বলল, কে চ্যাম্প? এই যে এই কুকুরটি। দিন দুপুরে কি গাঁজা টান দিয়ে এসেছেন নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি ইন্সপেক্টর অর্জুন, তাই হিসেব করে কথা বলবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি তো, ঘুষখোর ইন্সপেক্টর ঠ্যাংয়ের সিং। এই মেয়ে অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা সহ্য করছি, আর একটা আজে বাজে কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। অর্জুন বেশ ধমক দিয়ে উঠল লামিয়ার ওপর। লামিয়া বেশ শান্ত দৃষ্টি তাকিয়ে অর্জুনের কথা শুনলো। অর্জুনের কথা শেষ না হতেই পাশ থেকে মোটা বই তুলে অর্জুনের মাথা বরাবর বাঁশি বসিয়ে দিল। অর্জুন মাথায় হাত রেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে লামিয়ার দিকে। লামিয়া বেশ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন কিছুই হয়নি এমনভাবে দাঁড়িয়ে আছে। অর্জুন রেগে গিয়ে কিছু বলার আগেই ফোন বেজে উঠল। লামিয়ার থেকে মোবাইল বের করতে করতে লামিয়াকে চোখ পাখিয়ে শাসিয়ে বলল, এখানে থাকুন, কথা শেষ করে তারপরে আপনাকে আমি থানায় নিয়ে যাব, এই কুকুরটাকেও। বলেই ফোন নিয়ে সাইডে চলে গেল। লামিয়াও দাঁড়িয়ে থাকলো। ওই ঠ্যাঙের পুলিশ তাকে কিভাবে থানায় নিয়ে যায় তা দেখে ছাড়বে। হঠাৎই পেছন থেকে কারো উপস্থিতি টের পেতে লামিয়া পিছে ঘুরে দেখে একজন লোক তার মুখ চেপে ধরলো। লামিয়া লোকটির হাত থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু ছাড়াতে পারল না। যখনই ঘুরে লোকটিকে লাথি মারতে যাবে তার আগে একজন কালো রঙের পোশাক পরে একটা মেয়ে এসে লামিয়ার পা ধরে ফেললো। জ্যাকি বেশ ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে লামিয়ার কাছে যেতে চাইলো, কিন্তু তার আগে লামিয়াকে তুলে নেওয়া হলো কালো গাড়িতে। জ্যাকি দৌড়ে অর্জুনের কাছে গিয়ে ঘেউ ঘেউ করলো। বেশ পাগলের মতো অর্জুন কিছু বুঝতে না পেরে পিছু ঘুরে তাকাতে দেখলো লামিয়া কোথাও নেই। জ্যাকি ঘেউ ঘেউ করতেও অর্জুনের দিকে তাকিয়ে বলল, হোয়াটস হ্যাপেন চ্যাম্প? জ্যাকি ঘেউ ঘেউ করতে করতে লাইব্রেরির বাইরে দৌড়ে গেল। অর্জুন কিছু বুঝতে না পেরে জ্যাকির পেছন পেছন যেতে দেখলো তিনটা গাড়ি একসাথে ফুল স্পিডে চলে যাচ্ছে। পিছনে ফিরতেই দেখলো লামিয়া হাতের ফোন আর বই পড়ে আছে। অর্জুন কিছু একটা আন্দাজ করতে পেরে ফোন আর বই তুলে লামিয়ার ফোন বেজে উঠলো। অর্জুন তাকাতে স্ক্রিনে বিড়ালের আব্বা লেখা। দেখতে ভুরু কুচকে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কেউ অস্থির কণ্ঠে বলে, মিস কোথায় আপনি? ঠিক আছেন তো? হ্যালো মিস, কথা শুনছেন? মিস জবাব দিন। হ্যালো। অর্জুনের গলা পরিষ্কার করে বলল, হ্যালো। পুরুষালী গলা শুনে শুভ্র বেশ আবদান হলো, তবে ভেতরে ভেতরে ভয় রাখলো। তবুও নিজেকে সামলে ধীর কণ্ঠে বলল, আপনি কে? আর যার ফোন সে কোথায়? আমি ইন্সপেক্টর অর্জুন সিং। তবে আপনি এই ফোনের মালিকের কে হন? অর্জুন সিং এর নাম শুনে শুভ্র বেশ অবাক হলো। তারপর আবার নিজেকে শান্ত রেখে বলল, আমি ওর বাড়ির মানুষ। আপনি ফোনের মালিকের কাছে ফোনটি দিন। ফোনের মালিক নেই। নেই মানে কোথায় সে? বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করলো শুভ্র। তাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে। কি? বেশ উত্তেজিত হলো শুভ্র। প্লিজ আপনি শান্ত হন, এত উত্তেজিত হবে না। আপনি থানায় আসুন, আমি সব কিছু বলছি। আর এখানে একটা ওই মেয়েটার আর বলতে পারলো না। শুভ্র তার আগে ফোন কেটে দিয়েছে। শুভ্র কেমন অস্থির লাগছে, নিজেকে পাগল পাগল লাগছে তার। শুভ্র টি শার্ট পরে আলমারি থেকে চকচকে পিস্তলটা বের করে কোমরে গুজে নিল। দ্রুত পায়ে হেঁটে আসতেই রাশেদ অস্থির হয়ে তাকে কাছে আসলো। রাশেদ শুভ্রকে দেখেই বুঝতে পারলো শুভ্র খবর পেয়েছে তার আগেই। শুভ্র কোনো কথা না বলে দৌড়ে চলে গেল বাড়ির বাইরে। পকেট থেকে বাইকের চাবি বের করে বাইক নিয়ে ছুটলো থানার দিকে। শুভ্র কিভাবে বের হতে বাড়ির কর্মীরা বেশ চিন্তিত হয়ে পড়ল। রাশেদকে জিজ্ঞাসা করতে রাশেদ বলতে চাইল না। লতিফা বেগম আশেপাশে তাকাতেই সবাই দেখতে পেল লামিয়াকে দেখতে পেল না কোথাও। তার ভিতরটা মুচড়ে উঠল। তার কেন জানি মনে হচ্ছে তার মেয়েটার কিছু হয়েছে, নয়তো শুভ্র এমন অস্থির হয়ে দৌড়াতো না। লতিফা বেগম হু হু করে কেঁদে উঠল। আব্বা রে, ও আব্বা, আমার লামিয়া কোথায়? আব্বা, আমার লামিয়ার কিছু হইব না তো আব্বা? ও আব্বা, বল না আব্বা। বলতে বলতে রাশেদের সামনে দাঁড়ালো গিয়ে। রাশেদ বাক্যরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে তাকিয়ে ছলছল নয়নে। চার মায়ের মুখের দিকে তাকালো রাশেদা। উপায় নেই, সবকিছু বলল চাচি আর মাদের। তারা ভেঙে পড়েছে। রাশেদ তাদের শান্ত হতে বলল। বাড়ির কর্তারা তখন হলরুমে উপস্থিত হতেই সব শুনল। তারা চুপচাপ বসে আছে। আজমেরি বেগম হঠাৎ কেঁদে উঠল। তার হাসি দেখে সবাই হেসে উঠল। তার হাসি দেখে সবাই অবাক হলো। লতিফা বেগম রেগে বলল, ছিয়া মা, আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে আর আপনি হাসছেন?
আজমেরি বেগম হাসতে হাসতে বলল, হাসুম না তো কি করুম? ওরা জানে না ওরা কারে তুইলা নিয়ে গেছে। ওরা ইসলামবাড়ি ডাকাতের সর্দারিনী, আমগো শুভ্রর প্রাণ ভোমরানি নিয়ে গেছে। তোর কি মনে হইতাছে মেজো বউ শুভ্র ওই বেটাগো ছাইরা দিব? হুম, একদমই না। আর আমগো শুভ্র লামিয়ার গায়ে একটা আঁচও লাগতে দিব না। শুভ্র যদি বনের রাজা হয় তাহলে মনে রাখো, আমগো লামিয়া কিন্তু সেই বনের রানী। শুভ্র লামিয়ারে যে ট্রেনিং দিছিল, ট্রেনিংয়ে লামিয়া চলে, তাই এত চিন্তা কইরো না। এতক্ষণে দেখো গা ওই কিডন্যাপার গো অবস্থা খারাপ হইয়া গেছে গা। সবাই অবাক দৃষ্টে তাকিয়ে আজমেরি বেগমের দিকে। অবশ্য ভুল বলেনি আজমেরি বেগম। লামিয়া মারামারিতে বেশ ট্রেনিং প্রাপ্ত, নিজে রক্ষা করতে পারে সে। আর শুভ্র পাতাল থেকে লামিয়াকে খুঁজে বের করবে, তাও সবাই জানে। আল্লাহ জানে এই কিডন্যাপারদের অবস্থা কেমন হবে। ভেবে সবাই বেশ চিন্তায় পড়ল। ফুল স্পিডে বাইক চালাচ্ছে শুভ্র। শুভ্র যে আজ মারাত্মক রেগে আছে তা মুখের প্রকাশ পাচ্ছে। আজকে ওই লোকগুলোকে যে কতগুলো পিস করবে তা সে জানে না, তবে এইটুকু জানে এর পেছনে যেই থাকুক না কেন আজ তাকে জিন্দা পুঁতে রাখবে সে। নিহির ফার্স্ট গাড়ি বের করো। বেশ চিৎকার করে বলতে বলতে সিঁড়ি বেয়ে নামলো কায়সার। নিহির তা শুনে দ্রুত গাড়ি বের করতে কাউসার সিটে বসলো। নিহির গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কি হয়েছে বস, কোনো সমস্যা? আপনাকে তো অস্থির লাগছে কেন? কায়সার চোখ মুখ শক্ত করে বলে, ওই বাস্টার্ড আমার বুলবুলিকে কিডন্যাপ করেছে, ছাড়বো না আজকে। আমি আর কাউকে এর শেষ দেখে ছাড়বো আজকে। নিহির আর কথা না বলে দ্রুত চলে গেল মনন্তরের দিকে। বস, আপনার তুষার রানী কয়েক ঘন্টার পর ওই আপনার কাছে এসে উপস্থিত হবে বলে চলে গেল লোকটি। তুষার রানী, তুষার রানী, তুষার রানী, তাড়াতাড়ি চলে আসো বেবি, আমি যে আর ওয়েট করতে পারছি না। এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি তুমি কি জানো তুষার? তোমাকে দেখলেই সেই তুষারের পাতে তোমার সেই তেজি চোখ এখনো ঘুমাতে দেয় না আমায়। না না, তুমি কিছুই জানো না, তবে আজ তোমাকে জানাবো। আজকে রাতে তোমার বুকে মাথা রেখে সব বলবো তোমাকে। আর কয়েক ঘন্টা, তারপর তুমি আমার, তুমি শুধু আমার সারা জীবন জন্য। বলে হো হো করে হাসলো মার্কাস। আমি জানতাম না ওই মেয়েটাকে তুই চিনিস, ওর নাম লামিয়া। তাই ওই মেয়ে বলা অফ কর। আরে আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিই বলেছিলাম। ঠিক আছে, আর ওই মেয়ে রাখবো না, ঠিক আছে? শুভ্র অর্জুর এক কথায় কিছু না বলে দ্রুত একটা কালো হুডি পরে নিয়ে মুখে মাস্ক পরে নিল। তারপর জ্যাকির মাথায় হাত বুলিয়ে বলল, তোর আমাকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করবি তো চ্যাম্প? জ্যাকি লেজ নাড়িয়ে ঘেউ ঘেউ করে উঠল, মানে সে বোঝাতে চাইলো হ্যাঁ সে সাহায্য করবে। শুভ্র অর্জুর দিকে তাকিয়ে গাড়ি বের করতে বলল ফার্স্ট। অর্জুন গাড়ি বের করতেই কথা শুনে মাথা নাড়িয়ে গো চলে গেল গাড়ি বের করতে। ছাদের ওপর দাঁড়িয়ে বেশ কিছু লোক, তাদের এক একজনের কপালে নাকে মুখে বিরক্তিকর ছাপ, রক্ত লেগে আছে সাথে। তাদের মাঝখানে বেশারামে বসে পায়ের ওপর পাতুলে আপেল খাচ্ছে লামিয়া। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিডন্যাপ হয়নি, সে কিডন্যাপ করেছে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো। লামিয়াকে এতগুলো লোক শান্তভাবে আপেল খেতে দেখে একটা লোক আরেকটা লোকের কানে কানে বলল, দেখ দেখ আমাকে এই অবস্থা করে কিভাবে আরামে বসে আপেল খাচ্ছে। বস এই ঘূর্ণিপাককে তুলে আনার কথা বলেছে। ভাই, আগে জানলে এই মেয়েকে ধারের কাছেও যেতাম না। চুপ কর ভাই, আমাজন যদি শুনতে পায় তাহলে এবার আমাদের রক্ষা থাকবে না। বলে লোকগুলো থমথম মুখে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। একটা ইটের তৈরি নতুন 10তলা বিল্ডিং এর ছাদের মধ্যে একটা চেয়ারে বসে আছে লামিয়া। দেখতে বেশ ইনোসেন্টের মতোই লাগছে, দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই মেয়ে। লামিয়ার আশেপাশে তাকিয়ে দেখলো প্রায় 10 জনের মতো ছাদে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা কিছু লোক। লোকগুলো বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। সারা রাস্তায় গাড়িতে পটর পটর করতে করতে তাদের মাথা খেয়েছিল এই মেয়ে। কিছুক্ষণ পর পরই এই খিদে খেতে শুরু করেছিল। একটু পর পর এই মেয়ের বমি আসে, আরো কত কথা, মাথা খেয়ে ফেলেছে এই মেয়ে, যেন নাইবাই বলল। লামিয়া গোল গোল চোখ করে লোকগুলোর দিকে তাকিয়ে বেশ আবদারের সুরে বলে, রাত হয়ে গিয়েছে তো আমাকে এবার ছেড়ে দিন কিডন্যাপার ভাইরা। দেখেন না রাত হয়ে গিয়েছে, আর কত রাত হওয়ার অবধি আমাকে বাড়ি ফিরতে হবে, নয়তো আম্মু মারবে। লোকগুলো মধ্যে যে লিডার সেবার বেশ রেগে বলল, এই বাচাল মেয়ে চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। বাড়ি যাওয়ার কথা বললে একদম জানে মেরে ফেলবো।
লামিয়া এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আরে কিডন্যাপার ভাই, আমার সমস্যাটা আপনি বুঝতে পারছেন না। বাড়ি যাওয়ার কথা বললে আপনি এখানে আমাকে মেরে ফেলবেন, আর যদি রাতে বাড়িতে না যাও এখানে আমার আম্মা আমাকে জানে মেরে ফেলবে। লামিয়ার কথায় লোকটি লামিয়ার সামনে এসে দাঁড়িয়ে বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, বাড়ি না গেলে আম্মা জান কি করবে? হ্যাঁ। লামিয়া বেশ শীতল দৃষ্টিতে লোকটির দিকে তাকায়। আচমকা লোকটির নাক বরাবর ঘুষি মারে। লোকটির চুল ধরে নিচে ধাম করে পিঠে কয়েকটা কিল বসিয়ে দেয়। আচমকা এমন হয় লোকটা কিছু বুঝে উঠতে পারে না। তার আগে লামিয়া লোকটির চুল টেনে ধরে বুকের ওপর লাথি বসিয়ে দেয়। লোকটি এক হাত দিয়ে নাক আর এক হাত দিয়ে বুক চেপে ধরে ছিটকে ধরে সরে ফ্লোরে শুয়ে কাতরাতে লাগলো। সবাই হতবাক তাকিয়ে আছে লামিয়ার দিকে। লোকটি ছিটকে ধরে সরতে লামিয়ার ওড়নাটা কোমরে প্যাঁচ দিয়ে ঠোঁট উল্টে লোকটার সামনে এসে দাঁড়ালো। প্রথমত আমাকে আমার আম্মা ধরে এভাবে কেলায়। লামিয়ার কথা শেষ হতেই সামনে থেকে একটা লোক রেগে চেঁচিয়ে উঠলো, এই মেয়ে। লামিয়া চোখ ঘুরিয়ে লোকটির দিকে তাকাতেই চোখ বড় করে লোকটার সামনে এগোতে এগোতে বলল, এত রাগ, এত রাগ তোর, নিজের আম্মার ওপর চেঁচিয়ে উঠিস? বলে লোকটির গাল বরাবর থাপ্পড় বসিয়ে দিল। কান ধরে ঠাস ঠাস কতগুলো থাপ্পড় বসিয়ে ঘাড়ের মধ্যে শরীরে সব শক্তি দিয়ে কিল মেরে পেটে লাথি বসিয়ে দিল। ঘাড়ে কিলটা বেশ জোরে লাগায় লোকটি ব্যথায় চিৎকার দিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। আশেপাশে থাকা আর কয়জন লোক হাঁ করে তাকিয়ে আছে। আটজন লোকের থেকে একজন লোক পাশের জনকে রেখে বলল, ভাই মালটা কিন্তু বেশ বাড়াবাড়ি করতেছে। কথাটা লামিয়ার কান পর্যন্ত পৌঁছাতেই লামিয়া ঘুরে তাকালো লোকটির দিকে, বেশ ধাবিত গলায় বলে উঠল, কি বললি তুই? নিজের আমাকে মাল বলিস? নিজের আমাকে খারাপ কথা বলিস? বলতে বলতে পাশ থেকে লোহার পুরাতন মাঝারি সাইজের একটা রড তুলে নিল। লোকটির পায়ে হাঁটুতে বাড়ি দিল। এত বড় হয়ে গিয়েছিস তুই? তোর আম্মাকে দেখে খারাপ কথা বলতে লজ্জা করে না? জানোয়ার, লানায়ন, নিকর্মা বলে রড দিয়ে পিটাতে শুরু করলো তাকে। লোকটা শুয়ে শুয়ে পা ধরে কান্না করতে লাগলো। লামিয়া লোকটার দিকে তাকিয়ে বলল, জানিস তোর আম্মা কত কষ্ট পেয়েছে তোর কথায়? এসব বলা উচিত হয়নি তোর। বলে আরও একটি সহচরে রেখে বাড়ি বসালো লামিয়া। লোহার শিকল নিয়ে এসেছে আরেকজন। লামিয়া রড দিয়ে লোকটার কপাল বরাবর বাড়ি বসিয়ে দেয়। লোকটার কপাল ফেটে রক্ত পড়তে শুরু করে। লোকটা শিকল ফেলে কপাল ধরে চেঁচাতে লাগলো। লামিয়া এগিয়ে এসে লোকটির পশ্চাতে রড দিয়ে বাড়ি দিতে দিতে বলল, এই কুকুরের বাচ্চা, কুকুর বাতার জন্য শিকল নিয়ে এসেছিস না? তোকে কুকুরের মতো বেঁধে পিটাবো। আর উঠবি? এসব শিকল হাতে নিয়ে বল, উঠাবি আর হাতে এসব? বলতে বলতে আরো একটা বাড়ি বসালো। আরো একজন লামিয়ার দিকে তাকিয়ে এই বলতে বলতে এগিয়ে আসতেই লামিয়া সেদিকে তাকিয়ে রড দিয়ে লোকটার হাতে বাড়ি বসিয়ে দিল। লোকটার মেন পয়েন্টে লাথি বসিয়ে রড তুলে পিঠে সজোরে বাড়ি মারতে মারতে বলল, যেখানে দুজন বড় কথা বলতেছে সেখানে তুই কেন কথা বললি? আর কথা বলবি বড়দের মাঝে? বল বল বল, আর বলবি? এসব দেখার মধ্যে কি তোকে লালন পালন করা হয়েছে? বল, বড়দের সম্মান করতে জানিস না? আর বলবি বল? বলতে বলতে সবগুলো লোকগুলোকে রড তুলে ইচ্ছে মতো পেটালো সে। একজন লোকের পিঠে বাড়ি বসিয়ে দিয়ে লোকটির বাঁচার জন্য বলে উঠল, মাম্মি মাম্মি, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। লামিয়া লোকটির দিকে তাকিয়ে বলল, কি বললি? মাম্মি? মাম্মি তোর? কে তোর মাম্মি? বলে এবার মারতে লাগলো। বেশ ইংরেজি ঝাড়ছিস? এত ইংরেজি পারিস তুই? আম্মাজান বলবি। কিসের মাম্মি? হ্যাঁ। লামিয়া লোকটি তোতলাতে বলল, সরি সরি আম্মাজান, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। লামিয়া বাড়ি থামিয়ে বলল, এই তো বাংলা বলতে শিখে গেছিস। দেখ ইংরেজি ভুল বলছিস। বাংলার মতো সুন্দর আর কিছু হয়? বাংলায় বলবি, ইংরেজি বললে খবর আছে। বলে বাড়ি দিতে লাগলো। হঠাৎ একজন লোক কোমর ধরে গান বের করে লামিয়ার দিকে শুট করতে যাবে। লামিয়া মাথা নিচু করে ফেললো। আবারও শুট করতে লামিয়া হাতে রডে খাড়া একটা বাড়ি বসালো লোকটির হাত বরাবর। রড লোকটার হাতে গেঁথে গেল। লামিয়া লোকটার চুল ধরে ঘুরে লোকটার গালে জোরে ঘুষি মেরে দিল। আরও একটা লোক সামনে লামিয়া তার মেন পয়েন্টে লাথি দিতেই বাবাকে বলে চেঁচিয়ে উঠল। হাঁটু গেড়ে লামিয়ার সামনে বসে পড়ল। লামিয়া তার শুনে দাঁতের দাঁত চেপে পড়ল, হারামজাদা, লালন পালন করে বড় করলাম আমি, আর ডাকছিস তোর বাবাকে? বলে লোকটার বুক বরাবর লাথি বসিয়ে দিল। এলোপাথারি সব লোকগুলোকে মেরে লামিয়া বেশ ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ল, পায়ের ওপর পা তুলে রডটা নিজের কোলে নিয়ে। তারপর হাতে তালি দিয়ে বলল, অ্যাটেনশন প্লিজ, বাচ্চারা সবাই আসন ছেড়ে ফ্লোরে বসে পড়ো তো দেখি।
লামিয়ার কথা শুনে রক্তাক্ত মুখ অবস্থায় বাহুতে কষ্ট করে এসে বসলো লামিয়ার সামনে। লামিয়া একটা লোকের দিকে তাকিয়ে বলল, তোদেরকে শাসন করে তোদের আম্মার অনেক ক্ষুধা পেয়েছে, যা কিছু ফল নিয়ে আয়। আর আমি কিন্তু এক কথা দুইবার রিপিট করব না। লামিয়ার এ কথায় লোকটা তাড়াতাড়ি করে চলে গেল খাবার আনতে। সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া ওপরে দুহাত তুলে আড়মোড়া ভেঙে নিচের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 7:30 বাজে। তা দেখে লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, কার কথা আমাকে তুলে এনেছিস তোরা? বাবা, বসের কথায়। সামনে থাকা লোকটি বেশ ঝটপট করে উত্তর দিল প্রশ্নের। লামিয়া ভুরু উঁচিয়ে লোকটিকে বলল, তোদের এই বসটাকে? লন্ডনের মাফিয়া ডন মার্কাস। লামিয়া কপালে ভাঁজ ফেলে চিন্তা করতে লাগলো। সে তো কোনো মাফিয়াকে চেনে না, আর না কোনো মাফিয়ার তার সাথে বা তাদের ফ্যামিলির সাথে শত্রুতাও নেই। তাহলে এই মার্কাস আবার কে? বিষয়টা দেখতে হচ্ছে। ভাবনার মাঝেই তার খাবার নিয়ে হাজির হলো লোকটা। লামিয়া নিজেকে শান্ত রেখে আপেল হাতে তুলে নিতে লাগলো। বর্তমানে লামিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। লামিয়া আপেল খেতে খেতে বলল, এভাবে তোরা তাকিয়ে থাকিস না। যদি আমার পেট ব্যথা করে তাহলে তোদের খবর আছে। লামিয়ার কথা শুনে লোকগুলো ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। লামিয়া আপেল খাওয়া শেষ করে আরও একটা আপেল তুলে নিল। লামিয়া তার বেশি পছন্দের একটা ফল, তাই হামিদ সাহেব আপেল দিয়ে ফ্রিজ ভরে রাখে সব সময়। লামিয়া আপেল চিবোতে চিবোতে লোকগুলোকে লিড করে বলল, আমাকে এখানে কতক্ষণ রাখা হবে? জানি না মা, বস আসলে আপনাকে বসের হাতে তুলে দিব আমরা। বেশ ভয়ে ভয়ে বলল লোকটি। তা তোদের বস কখন আসবে? আরও একটু পরে এসে পড়বে আম্মা। লামিয়া আর কিছু না বলে চুপচাপ আবারও খেতে লাগলো। কিছুক্ষণ নীরবতা পালন করে ফলের ঝুড়িগুলো লোকগুলোর দিকে বাড়িয়ে বলে, নে খেয়ে নে তোরাও। বুঝেছি আমার ছেলেরা, তোদের আম্মা এইভাবে তোদের মেরেছে দেখে ভাবছিস যে তোদের আম্মা অনেক খারাপ একটা মানুষ। মোটেও না, আমি খারাপ না। ওই যে আমার মাথাটা একটু গরম হয়ে গেলে আর কি, একটু কঠিন হই, কিছু না। থাক, তোরা কিছু মনে করিস না, বুঝলি? তোদের মা তো আমি একটু আগে কুত্তার মতো মেরেছি, এখন আবার ভালোবেসে তোদের ফল খাওয়াচ্ছি। এটাই হলো মায়ের আদর, বুঝলি? লোকগুলো লামিয়ার কথায় আশ্চর্য চোখে তাকিয়ে তার দিকে। একটু আগে নীরব বাকি নীরব দেখিয়েছে, এখন আবার ভালোবাসা দেখাচ্ছে সবাইকে। একটা মেয়ে নাকি অন্য কিছু। লোকগুলো ভয়ে ভয়ে ফলের ঝুড়ি থেকে ফল নিয়ে সবাই ভয়ে ভয়ে খেতে লাগলো। লামিয়া আপেল শেষ করে বলল, জানিস আমাদের বাড়ি বিয়ে হচ্ছে আজ। আপাকে আল্লাহ আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার কথা। সেটা নিয়ে আজ একটা প্ল্যান ছিল। বাড়িতে থাকলে তাইবা, মাহির, ইভান, ইবন আমি মিলে প্ল্যানটা করে ফেলতাম, কিন্তু তোদের জন্য আমি সব মিস করে ফেলেছি। তোরা আমাকে ধরে না আনলে আমি বাড়িতে মজা করতাম। মুডটা নষ্ট করে দিলি। মুডের একদম নানি দানি হয়ে গেছে। আমি আবার তোদের আম্মা, যাদের পার্টে যাওয়ার আগে দ্রুত আবার মুড ঠিক কর। লোকটা লামিয়ার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, তবে লাস্ট কথা শুনে ভয় পেল। পাশ থেকে একজন লোক লিড করে বলল, বস তাড়াতাড়ি আমার মুড ঠিক করুন, নয়তো আম্মা আবার আমাদের ফর্মে এসে যাইব। লিডার লামিয়ার দিকে তাকে ভয়ে ভয়ে বলল, আম্মা আপনার মুড ঠিক করতে আমরা কি করতে পারি? লামিয়া গালে হাত দিয়ে বেশ ভাবতে লাগলো কি করানো যায় এই লোকগুলোকে দিয়ে। হঠাৎ মাথায় কিছু আসতেই বলল, দেখ তোদের বস যতক্ষণ না আসবে ততক্ষণ তোরা নাচতে থাকবি। এই যা একটা ছোট স্পিকার বক্সের ব্যবস্থা কর, আর আমার জন্য বেশ কিছু খাবার আনিস, কেমন? লামিয়ার কথা শুনে লিডার থতো খেয়ে গেল। আম্মা মতো নাচতে পারি না, তবে নাচবো কি করে? লামিয়া পাশ থেকে রড তুলে সেটাকে দেখিয়ে বলল, আমি কিন্তু নাচাতে পারি, দেখবি? তোরা দেখতে চাইলে আমি কিন্তু দেখাতে পারি। লামিয়ার কথায় লিডার পাশে লোকটিকে থাপ্পড় মেরে বলল, আমার কি বলছিস শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি যা স্পিকার বক্সের ব্যবস্থা কর। আম্মা খাবারের ব্যবস্থা কর তাড়াতাড়ি। লিডারের কথা শুনে লোকটি দ্রুত চলে গেল সেখানে খাবারের স্পিকার আনতে। নিহির, আর কতক্ষণ লাগবে তোমার? বস, আর 20 মিনিট। লোকেশনের কাছাকাছি এসে পৌঁছেছি আমরা, একটু ধৈর্য ধরুন, ম্যামের জন্য কিছু হবে না। ওই মার্কাসকে আমি ছাড়বো না, ও জানে না কাকে তুলে নিয়ে এসেছে। ছাড়বো না আমি ওকে, বলে হাত মুষ্টিবদ্ধ করলো কাইসার। তার মন ফটফট করছে লামিয়ার জন্য। লামিয়া একটা পবিত্র ফুল, ওই ফুলকে সে ছাড়া অন্য কেউ ছুঁতেও পারবে না। কাইসা তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আর সবচেয়ে বড় কথা, লামিয়া তার চির শত্রু ফ্যালকনের প্রাণ। ফ্যালকনের দুর্বলতা, তার শত্রুতাকে সে কিভাবে হাতছাড়া করতে পারে? যদি পারে, আজই কাইসার লামিয়াকে তার সাথে নিয়ে যাবে। একবারের জন্য নিজের করে নিবে লামিয়াকে।
কত দূরে নিয়ে যাবে তা সে নিজেও জানে না। তারপর তাকে নিয়ে বন্দি করবে তার সেই তৈরি পিত্তলের খাঁচায়, কোনোদিনও মুক্তি করবে না তার বুলবুলিকে। যখন তার প্রয়োজন হবে, যখন তার বুলবুলিকে ছোঁয়ার ইচ্ছে জাগবে, তখন কিছুক্ষণের জন্য মুক্তি করে নিজের বাহুডোরে আবদ্ধ করবে বুলবুলিকে। ভেবে বাঁকা হাসলো কাইসার। এটা কি গাড়ি চালাচ্ছ নাকি ঠেলা গাড়ি? বেশ বিরক্ত হলো মার্কাস। মার্কাস আর কত জোরে চালাবো বলেন? তোমাকে এত কথা বলতে বলছে কে? দ্রুত চালাও। উফস মার্কাস, এতটা হাইপার হচ্ছে কেন তুমি? শান্ত হও, আমাদের লোক তো মেয়েটাকে আটকে রেখেছে, তাহলে এত পেরানোর কি আছে? পাশ থেকে বলল মনা। তুমি জানো না মনা, আমি কত বছর ধরে ওই দিনটার জন্য অপেক্ষা করছি। তুষারানীকে যতক্ষণ না পর্যন্ত ছুঁয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি স্থির হতে পারছি না। মার্কাস, তুমি তোমার তুষারানীর জন্য এখন এত পাগল হয়েছ, আজকে রাতের পর তো তুমি পাগল হয়ে যাবে, বলে হেসে উঠল জোজো। তার সাথে তালে তাল মিলিয়ে হেসে উঠল মনা, রিস্কো, মলক্স। মার্ক দাঁতে দাঁত চেপে ঠোঁট টিপে হাসলো। ফাঁকা রাস্তা, গাড়ি ছুটে চলেছে ঝড়ের গতিতে। ভয়ে জড়সড় হয়ে বসে আছে অর্জুন। পিছনের সিটে জ্যাকি চার পায়ে ভর করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে বসে ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে শুভ্র, চোখে অসম্ভব লাল বর্ণ ধারণ করা। ফর্সা চেহারা রাগে লাল হয়ে আছে, কপালের শিরাগুলো ফুটে উঠেছে, ঘাড় সামান্য চুলগুলো এলোমেলো। তাকে দেখে বোঝা যাচ্ছে আজকে মার্কাসের অবস্থা খারাপ করে ছাড়বে। অর্জুন ভয়ে ঢোক গিলে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই ভাই, গাড়ি আসতে চালা, ভীষণ ভয় করছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ফেলবি। শুভ্র অর্জুনের দিকে তাকিয়ে রেগে তাতে দাঁত চেপে বলল, এখানে আমার জীবন্ত ফুল একা ওই হায়নাদের মাঝে, আর তুই আমাকে আস্তে গাড়ি চালাতে বলছিস? অর্জুন শুভ্রের কথা শুনে কিছু বলার সাহস দেখালো না, তবে মিনমিন করে বলল, আমার তো মনে হয় ওই মেয়ে নিজে একটা হায়না। অর্জুনের কথায় শুভ্র শুনেও বাতা দিল না। জ্যাকি শুনেই অর্জুনের কথায় ঘেউ ঘেউ করতে লাগলো। অর্জুনের চুল কামড়ে টেনে ধরলো। চ্যাম্প, ছাড়ো আমার চুল, কি করছো? ব্যথা পাচ্ছি তো। ওর সামনে ওর আম্মাকে নিয়ে কথা বললে ভুলে যাবে ও তোর সাথে কি সম্পর্ক তোর? চ্যাম্প আমাদের চেয়ে ওর আম্মাকে বেশি ভালোবাসে, বেশি শীতল গলায় বলল শুভ্র। জ্যাকি শুভ্রের কথা শুনে ঘেউ ঘেউ করতে লাগলো। অর্জুন বেশ অবাক দৃষ্টে তাকিয়ে জ্যাকির দিকে। এই একটা কুকুর এত বুঝদার কিভাবে হয় ভাই? আর ওকে ওই মেয়ে না মানে ওর আম্মা কিভাবে পেল? বেশ অবাক হয়ে বলল অর্জুন। আমরা ছোটবেলায় ওকে সেদিন ফেলেছিলাম, লামিয়াকে রাস্তা থেকে সেদিনই কুড়িয়ে নিয়ে গিয়েছিল ইসলাম বাড়িতে। তারপর ওর নাম রাখা হয় জ্যাকি। সেদিনের পর থেকে ওর পেছনে যতগুলো খাটতে হয়েছে লামিয়াকে। ইসলাম বাড়িতে যাওয়ার পর আমি নিজের চোখে লামিয়াকে ভীষণভাবে যত্ন নিতে দেখেছি চ্যাম্পের। চ্যাম্প প্রথম দেখে আমাকে চিনে ফেলেছিল। সেদিনই আমি চ্যাম্পকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু চ্যাম্প ততদিনে লামিয়ার প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, আর লামিয়াও, তাই আর নেইনি ওকে। লামিয়া বেশ ভালো করেই ট্রেনিং দিয়েছে, ও তাই এত বুঝদার। শুভ্রের কথা শুনে অর্জুন বেশ মনোযোগ দিয়ে জ্যাকির দিকে ঘুরে তাকালো, ভালোভাবে দেখলো চ্যাম্পের লোমগুলো আগের তুলনায় আরো বড় বড় হয়েছে। ব্রাউন রঙের কুকুর আগের চেয়েও বেশ বড় হয়েছে এবং স্বাস্থ্যবান। দেখেও অর্জুন দীর্ঘ শ্বাস ফেললো, মিনমিন করে বলল, কুকুরের প্রতি এত যত্ন, এত ভালোবাসা, কিন্তু মানুষ দেখলেই মুখ ফিরিয়ে তেতো কথা বের করে কিভাবে? ছাদের ওপর গান ছেড়ে লোকগুলোকে নাচাচ্ছে লামিয়া। লোকগুলো এক হাত মাথার ওপর আরেক হাত কোমরে রেখে কোমর দোলাচ্ছে। তা দেখে বেশ বিরক্ত হলো লামিয়া। নাচলে ঢোকের মতো, না নাচলে বলে ব্যাগ। তবুও এত বিশ্রী নাচ কেন দেখাতে হচ্ছে তা বুঝতে পারছে না লামিয়া। গান বন্ধ কর, বেশ জোরে করে বলে উঠল লামিয়া। তা শুনে লোকগুলো নাচ থামাতেই একজন লোক গান অফ করতে লামিয়া বিরক্তি নিয়ে বলল, এই তোরা নাচতে পারিস না? তাহলে নাচতে এসেছিস কেন? আম্মা, আগে তো বলেছিলাম আমরা নাচতে পারি না, বেশ ভয়ে ভয়ে বলল উঠল লিডার। আবার আমার মুখের উপর তর্ক করিস? চোখ বড় বড় করে বলল লামিয়া। না না আম্মা, ভুল হয়ে গিয়েছে, আর করব না। গুড। আচ্ছা আই শোন, তোদের আমি নাচ শেখাই, প্রথমে এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে, বুঝেছিস? লোকগুলো পিটপিট চোখে তাকায় লামিয়ার দিকে, কথা বোঝার চেষ্টা করে। লামিয়া তা দেখে রড সাইডে রেখে লোকগুলোকে যে কায়দায় দাঁড়াতে বললো তারাও ঠিক সেভাবে দাঁড়ালো। তাদের মাঝে লিডার দাঁড়িয়ে বোঝাতে লাগলো কিভাবে নাচতে হবে। বিল্ডিং এর নিচে কালো রঙের দুটো গাড়ি থামলো। একটা গাড়ি থেকে কালো পোশাক পরা কিছু বডিগার্ড বেরিয়ে এসে দ্রুত পেছনের গাড়ির দরজা খুলে মার্কো
মার্কাস, মোনা, রিস্কি, জোজো, মাইলস বেরিয়ে এলো। ওপরে ছাদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, পা বাড়ালো ছাদের দিকে। তারা যেতে আরো দুটো গাড়ি এসে থামলো সেখানে। নিহিরের গাড়ি থেকে বেরোলো আগে কায়সার, দ্রুত হাঁটা ধরলো ছাদের দিকে। বিল্ডিং এর কোনো লিফট না থাকায় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে তাদের। কায়সার পরেই শুভ্রের গাড়ি এসে থামলো। কায়সার, অর্জুন দ্রুত নিচে নেমে কোমর থেকে গান বের করলো। বিল্ডিং এর ভেতরে যেতে ছাদে থেকে হিন্দি গানের আওয়াজ পেল। তা শুনে অর্জুন ভুরু কুঁচকে বলল, আমার কি ভুল জায়গায় এসেছি নাকি? এখানে তো ফুল নেই ভাই, এখানে হয়তো কোনো পার্টি হচ্ছে, চল অন্য জায়গায় খুঁজি। শুভ্র কটমট দৃষ্টিতে অর্জুনের দিকে তাকাতেই অর্জুন ভয়ে চুপ হয়ে গেল। জ্যাকি নাক দিয়ে শুকতে শুকতে ঘেউ ঘেউ করে সিঁড়ি বেয়ে ছাদের দিকে যেতে লাগলো। শুভ্র আর কিছু না ভেবে জ্যাকির পেছন পেছন যেতেই হুডি, টুপি আর মাস্কটা পরে নিল। তার পেছন পেছন অর্জুনও যেতে লাগলো।